হে বেলা, কেমন আছো? তুমি হঠাৎ এই অফিসে? কোনো দরকার ছিল? দিশা বলে ওঠে। আমি তো ভালো আছি, কিন্তু মনে হয় আপনি ভালো নেই। বেলা তীক্ষ্ণ গলায় বলে ওঠে। এই প্রথমবারের জন্য দুজনের কথা হচ্ছে। এর আগেও দেখা হলেও বেলা এড়িয়ে গেছে বা হেসে পাশ কাটিয়ে গেছে। আমি আমি তো খুব ভালো আছি। আসলে আমি যতক্ষণ অফিসে সাজের সাথে থাকি ততক্ষণ খুব ভালো থাকি। দুজনে একসাথে অনেক টাইম স্পেন্ড করি। দিশা শয়তানি হেসে বলে ওঠে। বাই দ্য ওয়ে, তুমি অফিসে কি কোনো দরকারের জন্য এসেছিলে? আমি জানি তোমার সাথে সাজের রিলেশন, আর এটাও জানি যে ওর মন যতদিন তোমার প্রতি আছে ততদিন তোমাদের রিলেশন আছে। তোমার খারাপ লাগলেও এটা সত্যি, আমি সাজকে ছোট থেকে চিনি। এক জিনিসের ওপর ওর বেশি দিন মন টেকে না, তাই তোমাকে আগে থেকেই বলছি। আর সাজ পছন্দও করে না ওর কাজের জায়গা এইভাবে এসে কেউ ডিস্টার্ব করুক। মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলে ওঠে দিশা। বেলা কোনো কথা না বলে চুপচাপ শুনে যাচ্ছে কথাগুলো। দিশা একবার বেলার মুখের দিকে তাকিয়ে দেখে বেলার মুখে কোনো অনুভূতির চিহ্ন নেই, তাই আবারও বলে ওঠে। আর তাছাড়া ওর মিটিং শেষ হলে আমাদের আজকে লাঞ্চ, তারপর লং ড্রাইভে যাওয়ার প্ল্যান আছে। অনেক দিন দিয়ে সাজের কোনো টাইম কাটানো হয়নি, সাজের সাথে কোনো টাইম কাটানো হয়নি, তাই সাজ খুব বিরক্ত হয়ে আছে। তাই আজকে সে প্ল্যান করে নিয়েছে আমরা আজকে পুরোটা সময় একসাথে থাকবো। দিশা বেলাকে দেখিয়ে লজ্জা পাওয়ার ভান করে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে চুপ করে দিশার কথাগুলো শুনতে থাকে। মনে মনে রাগ হচ্ছে তার, কিন্তু মুখে কোনো রকম চিহ্ন নেই রাগের। হয়ে গেছে, বলা শেষ, এবার আমি যেতে পারি? বলেই দিশার হতভম্ব হয়ে যাওয়া মুখের দিকে তাকায়। এতক্ষণ ধরে বলা কথাগুলোর কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই কোনো কথা না বলেই তাকে এড়িয়ে যাচ্ছে ভেবে দিশা হতভম্ব হয়ে গেছে। বেলা পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা কথা, নাইস ট্রাই। বাঁকা হেসে বলে ওঠে বেলা। আসলে আমি এইসব ট্রিকে পা দেই না। আমার বিশ্বাস এতটাও ঠুকনো না। এইগুলো খুব সস্তা ছিল। ইউনিক কিছু ট্রাই করো, তাহলে কাজে দেবে, কেমন? আর থ্যাঙ্কস আমার কিছু বিভ্রান্তি পরিষ্কার করে দেওয়ার জন্য। বলে বেলা চলে যায় সাঁঝের কেবিনে। এদিকে বাইরে দাঁড়িয়ে ফুঁসছে দিশা। প্রথমে হতভম্ব হয়ে গেলেও বেলার বলা কথাগুলো শুনে রাগের পারদ যেন চড়ে গেছে তার। নিজের কেবিনে গিয়ে টেবিলের উপর থাকা জিনিসপত্র ফেলে দেয় নিচে। রাগে পাগল হয়ে যাচ্ছে সে বেলার সামনে এত কিছু বলল, বেলাকে ছোট করলো, অথচ বেলা উল্টো তাকে অপমান করে চলে গেল। এটা ভাবতেই মাথা ছিঁড়ে যাচ্ছে দিশার। মাথা চেপে বসে পড়ে চেয়ারে। আমাকে অপমান করা? ঠিক আছে, তোমার খুব বিশ্বাস, তাই না? আর যেন কি বললে, তোমার বিশ্বাস ঠুনকো নয়। তুমি এইসব টিকে পা দাও না। ছাঁচের উপর তোমার খুব বিশ্বাস না? এই বিশ্বাস যদি আমি ভেঙে গুঁড়িয়ে দিতে না পেরেছি, তা আমার নামও দিশা মির্জা না। তখন দেখবো কোথায় থাকে তোমার বিশ্বাস। সাজকে নিয়ে খুব বড় বড় কথা না? সেই সময় আমিও দেখব কোথায় থাকে সেই বড় বড় কথা আর বিশ্বাস। তোমার থেকে আমি সাজকে খেলে নেব। সাজ শুধু আমার। তোমার চোখের সামনে সাজকে আমার হতে দেখবে তুমি, আর আমিও তখন দেখব তোমার বিশ্বাসের জোর কতটা। এবার বোঝা যাবে তোমার বিশ্বাসের জোর বেশি নাকি আমার করা প্ল্যানের। বলেই ঘর কাঁপিয়ে হাসতে থাকে দিশা। সাঁঝের কেবিনে বসে আছে বেলা। চোখ মুখ পুরো রাগে লাল হয়ে আছে। এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলেও এখন আর রাগটাকে ধরে রাখতে পারছে না। দিশার বলা প্রত্যেকটা কথা যেন এখনও তার গায়ে কাঁটার মতো ফুটছে। আর তার সাথে দিশার ইন্টেনশন বুঝতে আর বাকি নেই তার কাছে এখন এটাও পরিষ্কার হয়ে গেছে যে এর আগে তার কাছে সাজ এবং দিশার ক্লোজ ছবিগুলো কে পাঠিয়েছিল। এগুলো ভাবতেই মাথা ফেটে যাচ্ছে রাগে। সকাল থেকে ফুরফুরে থাকা মনটা
যেন পুরোই বিগড়ে গেল। সাজ তাড়াতাড়ি মিটিং শেষ করে তার কেবিনের দিকে আসতে থাকে। সে জানতো বেলা তার কাছে আছে। সে অফিসে আসলেও তার নজর ছিল ল্যাপটপের স্ক্রিনের ওপর, যেটা পুরো বাড়ির ফুটেজ ভেসে ওঠে। তাই সকালে তার বোঝানোর পর থেকে বেলার প্রতিটা মুভমেন্ট সে দেখে গেছে। আর এখন সামনে থেকে বেলাকে দেখে তার চোখের তৃষ্ণা মেটাতে চাইছে। তাই সময় যেন আর কাটছে না তার। কেবিনে ঢুকতে সরাসরি চোখ যায় সামনের সোফায় বসে থাকা বেলার ওপর। তার সাথে সাথে সাজের চোখ মুখ কুঁচকে যায়, কারণ বেলার চোখ মুখ পুরো লাল হয়ে আছে। মনে হচ্ছে প্রচুর রেগে আছে। কিন্তু কেন? হলোটা কি? তার আসতে দেরি হয়ে গেছে তাই কি? সাজ নিজের মনে ভাবতে ভাবতে বেলার দিকে এগিয়ে যেতে থাকে। বেলার পাশে গা ঘেঁষে আস্তে করে বসে মুখ ঝুঁকিয়ে বেলাকে দেখতে থাকে সাজ। বেলা বুঝতে পারে যে সাজ এসেছে, তাও কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ বসে থাকে গুম হয়ে। সাজ আরও একটু সরে এসে বেলাকে টেনে নিজের কোলের ওপরে এনে বসায়। এবারে বেলা আগুন চোখে তাকায় সাজের দিকে। মনে হচ্ছে এক্ষুনি এই চোখ দিয়ে ভস্ম করে দেবে। সাজও অবাক হয়ে যাওয়ার ভান করে ভয় পাওয়ার চেষ্টা করে। তারপরে মুচকি হেসে বেলার থুতনি ধরে একটু উঁচু করে তোলে। তারপরেই টুপ করে বেলার থুতনিতে থাকা টিলের ওপর হালকা একটা বাইট বসিয়ে দেয়। বেলা হাত দিয়ে সাজকে সরিয়ে দেয়। কোল থেকে উঠে যেতে নিলেই সাজ আরও জোরে চেপে বসিয়ে রাখে। ভ্রু কুঁচকে প্রশ্নবোধক চোখে তাকায় বেলার দিকে। ছাড়ো আমাকে, বাড়ি যাব। বেলা অভিমান নিয়ে বলে ওঠে। কেন? বেলাকে নিজের সাথে আরও একটু মিশিয়ে নিয়ে বলে ওঠে সাজ। না, আসলে আমি তোমার কাজের মাঝে এসে ব্যাঘাত ঘটিয়েছি। আমি জানতাম যে তুমি আমাকে এখানে আসা পছন্দ করবে না, তাই আর তোমার সময় নষ্ট করতে চাই না। বলেই বেলা নিজেকে ছাড়াতে যায়। এতক্ষণের জমে থাকা রাগটা পুরোপুরি অভিমান হয়ে সার্জের ওপর ঝরে ঝরে পড়ছে। মানে এইসব ভুলভাল কথা কোথায় পেয়েছো তুমি? তুমি জানো না আমি পারলে তোমাকে আমার বুকের মাঝে নিয়ে ঘুরে বেড়াই, তোমাকে ফটো ফ্রেমের মতো সব জায়গায় আমার সামনে সাজিয়ে বসিয়ে রাখি, তাহলে তুমি এমন কথা বলছো কেন হঠাৎ করে? সাজ কিছুটা জোরে তীক্ষ্ণভাবে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে। সে জানে সাজ তাকে কতটা ভালোবাসে, তার প্রতিটা কথার সত্যতা। সে জানে যদি সম্ভব হতো তাহলে সাজের বেলা প্রতিটা কথা সাজ করে দেখাতো। তারপরেও দিশার বলা কথাগুলো তার কানে বাজছে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনের ছবিগুলো। আর এগুলো দেখেই যেন রাগ, জেদ, অভিমান সবকিছু একসাথে মাথায় চড়া দিয়ে ওঠে। আমার মনে হয় তোমার কোথাও যাওয়ার প্রোগ্রাম ছিল, তাই আমার চলে যাওয়া উচিত। আমার কারণে তোমাকে এখানে এখনো বসে থাকতে হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। তুমি বরং তোমার প্রোগ্রামের দিকে যাও। বেলা বলে ওঠে। এই এদিকে তাকিয়ে বলো দেখি, আমি তোমাকে একবারও বলেছি আমি কোনো প্রোগ্রামে যাব বা আমার কোনো প্রোগ্রাম আছে? তাহলে কথা উঠছে কেন? সাজ জিজ্ঞেস করে ওঠে। বেলা কোনো কথা না বলে চুপচাপ মাথা ঘুরিয়ে বসে আছে। দাঁত দিয়ে ঠোঁট দুটোকে পিষে যাচ্ছে। সাজ বেলার কাণ্ড দেখে এবার কিছুটা জোরে বেলাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কি হলো, কথা বলছো না কেন? এখন বলো, আমি বলেছি তোমায়। সাজ কিছুটা ধমক দিয়ে বলে ওঠে। আর তুমি আমার জিনিসের উপরে অত্যাচার করছো কেন শুনি? চোখ রাঙিয়ে বেলার ঠোঁটে আঙুল বুলিয়ে বলে ওঠে। এক সপ্তাহ বাড়িতে ছিলে, হয়তো বিরক্ত হয়ে গেছো। এখন রিফ্রেশমেন্টের দরকার, তাই বাইরে যেতে পারো। বেলা এবার সাঁঝের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, যেখানে বেলা আস্তে আস্তে দেখতে পায় নীল গভীর চোখ জোড়া কেমন লাল হতে শুরু করেছে। কপালের রগগুলো ফুলে ফুলে উঠতে শুরু করেছে। সাজ এতক্ষণ ধরে বেলার এইসব আজগুবি কথায় বিরক্ত হচ্ছিল, আর এই কথাগুলো শুনে এখন রাগে আগুন হতে শুরু করেছে। আর রাগটাকে সে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তার সামনে এখন অন্য কেউ থাকলে এতক্ষণে তার মুখের জিওগ্রাফি পাল্টে দিত, কিন্তু আফসোস এটা বেলা, তাই এই চিন্তা মাথাতে আনাও পাপ। সাজ নিজের রাগ কন্ট্রোল করতে এক হাত বেলার কোমরে শক্ত করে চেপে ধরে আর এক হাত বেলার মাথার পেছনে চুল টেনে ধরে নিজের মুখের সামনে করে। নিজের ঠোঁট দিয়ে বেলার ঠোঁটে ডুবে যায়। প্রথমে জোরে জোরে শুরু করে কামড় দিতে, নিজের রাগ কমাতে। বেলা নিজের হাত
সাজের মাথায় ও গলায় রাখে। এদিকে সাজ বেলার স্পর্শ পেয়ে আস্তে আস্তে নিজের রাগ কন্ট্রোলে নিয়ে আসে। এবার আস্তে আস্তে কামড় চুমুতে পরিণত হয়। শুষে নিতে থাকে বেলার ওয়াইন কালারের ঠোঁটের রস। মেতে উঠে বেলাকে নিয়ে। সকালে যখন বেলা রেডি হচ্ছিল তখন তার সামনে থাকা ফাইল ফেলে রেখে বেলাকে দেখছিল সে। ঠোঁটে লিপস্টিক লাগাতে দেখেই সাঁঝের মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছিল। কখন বেলাকে সে পাবে আর কখন ডুব দেবে বেলার ওই ঠোঁটের মাঝেই। এমনিতেই বেলাকে দেখলে নিজেকে সামলাতে পারে না সাঁঝ, আর তার উপরে যদি বেলার ঠোঁটে লিপস্টিক লাগানো দেখে তখন তো আর শ্বাসও নিতে পারে না, দম আটকে আসে। পুরো নেশায় আসক্ত হয়ে যায় সাঁঝ। ওদের এই অবস্থায় দেখে বাইরে থেকে রাগে ফুঁসছে দিশা। শক্ত করে নিজের হাতের অন্য হাতে নখ বসিয়ে দেয়। চোখ মুখ কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। পারলে মনে হয় এক্ষুনি বেলাকে মেরে ফেলবে। দিশা এসেছিল আবারও বেলার মন বিষিয়ে তোলার জন্য, কিন্তু এসেই এই দৃশ্য দেখেই তার মাথায় যেন আগুন ধরে গেছে। নিজেই নিজেকে আঘাত করে যাচ্ছে নিজের রাগ কমাতে। রেস্টুরেন্টের চেয়ারে বসে আছে রুহি, আর তার সামনে বসে আছে শারিফ, যে এখন নিজের খাওয়াতে মন দিয়েছে। আর রুহি আগুন চোখে তাকে দেখে চলেছে। কিন্তু সেদিকে শারিফের কোনো হেলদোলি নেই, সে তো নিজের মতো খেয়ে যাচ্ছে। শারিফ অফিসে এসেছে। এতদিন সাঁঝ অফিসে না যাওয়ার জন্য তাকে প্রচুর চাপ নিতে হয়েছিল। আজ সাঁঝ অফিসে এসেছে, তাই একটু ফাঁকা পেয়েছে সে, আর তাই ফোন করে রুহিকে আর্জেন্ট ডেকে এনেছে। কিন্তু রুহি এসে দেখে কেউ নেই। বসে বসে আধা ঘন্টা পার হওয়ার পর শারিফ আসে। কোনো কথা না বলেই অর্ডার করে খেতে থাকে। এদিকে চিন্তায় রুহির এতক্ষণ মাথা ফেটে যাচ্ছিল, হঠাৎ করে এমন আর্জেন্ট ডাকার কারণ কি? কি হলো, তুমি না খেয়ে অমন করে তাকিয়ে আছো কেন? আরিফ মাথা তুলে রুহিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, তোমার খাওয়া হলে তোমাকেও খাবো তাই। চিবিয়ে চিবিয়ে বলে ওঠে রুহি। এমন কথায় হঠাৎ করে অবাক হয়ে গেছে শারিফ। প্রথমে খুশি হলেও রুহির চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে গেছে। কিন্তু কেন? ও আমাকে খাবে বললেই হয়, আমি কি না বলেছি? নাও খাও, আমি পুরোটাই তোমার। হাসার চেষ্টা করে বলে ওঠে শারিফ। রুহি কোনো কথা না বলে চেয়ার টেনে একদম গা ঘেঁষে বসে এক হাত এগিয়ে নিয়ে শারিফের কলার টেনে এনে গলায় জোরে একটা কামড় বসিয়ে দেয়। এদিকে এত জোরে কামড়ের ফলে শারিফের জান যায় যায় অবস্থা। মৃদু চিৎকার করে ওঠে মুখ দিয়ে। হঠাৎ এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। চারিদিকে একবার তাকিয়ে দেখে অনেকেই তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। রুহি সরে বসতেই শারিফ হাত ছেড়ে বাঁচে। নিজের গলায় যেখানে রুহি কামড় দিয়েছে সেখানে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, এটা কেন, হঠাৎ কামড় কেন? শারিফ অসহায় মুখ করে বলে ওঠে, কেন চুমু খেতে পারিস আর কামড় খেতে পারবি না কেন? চুমু খেতে তো অনেক মজা লাগে, তো কামড় খেয়ে মজা লাগে না? রেগে জোরে বলে ওঠে রুহি। এদিকে শারিফের তো পুরো হাওয়া টাইট হয়ে গেছে। রুহির মতো লাজুকলতা হঠাৎ করে এমন বাঘিনী হয়ে গেল কি করে? যে কাল পর্যন্ত তাকে দেখে লজ্জা পেত, আজ সে ভরা রেস্টুরেন্টে তার গলায় কামড় বসালো। ভাবতেই অবাক লাগছে তার। তার উপরে এখন তুই তুকারিও করছে। অবাক হয়ে দেখছি চোখ বড় বড় করে রুহিকে। কি হয়েছে তোমার, হঠাৎ করে এমন করছো কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করে শারিফ। তোর মাথা হয়েছে, তুই এখানে খেতে এসেছিস শুধু? কেন রে, তোর পেটের কি 10-12টা বাচ্চা আছে যে এসে খেতে শুরু করেছিস, নাকি বছর বছর না খেয়ে আছিস? যখন খেতে এসেছিস তো আমাকে কেন ডাকলি এখানে? রুহি চিৎকার করে বলে ওঠে, কি সব বলছো, আর এটা কি ভাবি কথা বলছো তুমি? শারিফ চোখ বড় বড় করে বলে ওঠে, কেন রে, আমি কি উর্দু ভাষায় কথা বলছি নাকি যে বুঝতে পারছিস না? রুহি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই এসে খেতে শুরু করেছিস, আমাকে কি তোর চোখে পড়েনি? আমাকে বসিয়ে রেখে খেয়ে যাচ্ছিস। আরে যখন খাবি তখন আমাকে বসিয়ে রাখা খাওয়ার কি দরকার? একা একা খেতে পারিস তো নাকি? আমি এদিকে চিন্তা করে যাচ্ছি ওকে নিয়ে, যে কি হল হঠাৎ এমন করে কেন ডাকলো, আর এদিকেও গিলে যাচ্ছে।
শালা সব ছেলে একরকম পাল। প্রথম প্রথম সোনা বেবি, আর কিছুদিন পর থেকে তো চোখই দেখবে না। আগে দাঁতে দাঁত পিষে বলে ওঠে রুহি। এতক্ষণ পর সব কিছু পরিষ্কার হলো সবটা সারিফের কাছে। রুহির এমন ব্যবহার দেখে তো পুরো অবাক হয়ে গেছে সে। প্রথমে লজ্জা ছেড়ে সবার সামনে তাকে কামড় দিল, তারপর তুই তুকারি, আর এখন শেষে গালাগালিও করছে। হায় রে, এ কি মেয়ে রে বাবা, এ তো পুরো বিষ মেয়ে, পুরাই মিছরির ছুরি। সারিফ এক হাত বাড়িয়ে রুহিকে জড়িয়ে নেয়, মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের ঠোঁটের ওপরে আলতো করে নিজের ঠোঁটে চুমু খায়। আর এতক্ষণ রাগে ফুলতে থাকা রুহি পুরো বেলুনের মতো চুপসে গেছে হঠাৎ এমন করাতে। সারিফের দিকে তাকাতে দেখতে পায় তার দিকে কেমন দুষ্টু হেসে তাকিয়ে আছে সারিফ। রুহির গলা শুকিয়ে যাচ্ছে, এখন সব রাগ হাওয়া হয়ে গেছে, মুখে এখন যত রাজ্যের লজ্জা এসে জমা হয়েছে। সারিফ দুষ্টু হেসে পানির গ্লাস এগিয়ে দেয় রুহির দিকে। এদিকে এক নিঃশ্বাসে পুরো পানিটা শেষ করে ফেলে রুহি। সরি, এখন ঠিক আছে। চোখ টিপে বলে ওঠে সারিফ। রুহি লজ্জা মাখা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নেয়, আর সারিফ অপলক দেখতে থাকে রুহির লজ্জা মাখা মুখটা। এটাই তো চাই প্রতিটা সম্পর্কের মাঝে, ভুল যার হোক না কেন, একটা সরি প্রিয় মানুষকে এক মুহূর্তেই খুশি করে দিতে পারে, সম্পর্কটাকে ভেঙে যাওয়া বা ঝগড়া থেকে বিরত রাখতে পারে। চলো ঘুরে আসি, আজ আর কোনো কাজ নয়, তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো আজকে। না থাকবে কোনো বাধা, আর না থাকবে কোনো হাই লেভেল পরিচয়। আজ আমরা আমাদের মতো করে ঘুরে বেড়াবো, পুরো উল্টো, না কোনো বাধা মানব আর না কোনো নিয়ম। আজ শুধু আমরাই আমাদের মর্জির মালিক, মন যা চায় তাই করব। সাজ হেসে বলে ওঠে বেলার কোলে শুয়ে শুয়ে। সাজ তার কেবিনে সোফায় বেলার কোলে মাথা রেখে শুয়ে আছে, দু হাতে কোমর জড়িয়ে রেখে আছে সে। আর বেলা হাত দিয়ে সাজের সিল্কি চুলগুলোর মাঝে নিজের আঙুল চালিয়ে খেলা করে যাচ্ছে। হঠাৎ সাজের এমন কথায় হকচকিয়ে যায় সে। হঠাৎ আজকে নিয়মের মানুষ নিয়মের বাইরে যেতে চাচ্ছে, কি ব্যাপার? বেলা ভ্রু কুচকে বলে ওঠে, আজ বড্ড ইচ্ছে করছে তোমাকে নিয়ে অজানার উদ্দেশ্যে ঘুরে বেড়াতে, মন চাইছে বড্ড বেসামাল হতে। আজ কোনো নিয়ম মানতে ইচ্ছে করছে না, আজ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে নিয়ে প্রেমের জোয়ারে ভাসতে ইচ্ছে করছে। সাজ বলে ওঠে বেলার পেটে নাক ঘষে। সাজের এমন করায় বেলা কেঁপে ওঠে, সাজের মাথায় থাকা হাতটা শক্ত করে চেপে বসে। সাজ চোখ খুলে মুখ ঘুরিয়ে বেলার দিকে তাকায়, দেখে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ করে সাজ উঠে বসে যায়, নিজে উঠে দাঁড়িয়ে বেলার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। বেলার কাছে এগিয়ে গিয়ে বেলার ঘেটে যাওয়া চুলগুলো ঠিক করে দেয়, আর ড্রেসটাও গুছিয়ে দেয়। চলো